মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। বন্ধুরা, যদি মনে করেন যে জীবন খুব সিরিয়াস হয়ে গেছে আর চারপাশে মানুষগুলো অসম্ভব বুদ্ধিমান, তাহলে সাবধান। এখনই ঢুকে পড়েছেন শিবরাম চক্রবর্তী গল্পে, যেখানে যুক্তি হোঁচট খায়, বুদ্ধি কানে ধরে ওঠে, আর হাসিটাই একমাত্র ভরসা। চলুন তার একটু মন খুলে হাসি। তার এখন শুরু করছি আমাদের সেই হাসির গল্প শিবরাম চক্রবর্তীর শ্রীমতী ভেটো। অনু, আজকের কাগজে আমরা স্থান লাভ করেছি। সংবাদপত্রের পৃষ্ঠা থেকে মুখ তুলে প্রাণকেষ্ট ঘোষণা করলো। ও তাই নাকি? হ্যাঁ, এই তো শোনো না, আনন্দ সাহায্য সমিতিতে এ পর্যন্ত প্রাপ্ত চাঁদার মোট পরিমাণ। ও, এ কি তুমি বলছো? খবরের কাগজে ওঠা? অনিমা ধাক্কা দিল মাঝখানে। না, অবশ্যই নাম ঠিক ছাপায়নি আমাদের, কারণ আমি ছাপেনি। কাগজের বড্ড টানাটানি কিনা আজকাল। কিন্তু তাহলেও দেখো, ওই মোট পরিমাণের মধ্যে কিছু পরিমাণে তো আমরাও আছি। হ্যাঁ, ওকে খবরের কাগজে ওঠা বলে না। সংবাদপত্রের স্থান পাওয়া কাকে বলে যদি জানতে চাও, তাহলে আমাদের প্রতিবেশী মাননীয় ভট্টশালী মশাইকে দেখো। প্রায় প্রত্যেক দিনের কাগজই কেমন বড় বড় হরফে ওর নাম বেরোচ্ছে। কোথায় গেলেন, কি করলেন, কিসের সভাপতি হলেন, কি বক্তৃতা দিলেন, কবে কোন অসুখে পড়লেন, সমস্তই কাগজে বেরোচ্ছে। সংবাদপত্র জগতে হিরো যদি কাউকে বলতে হয় তাহলেও কি? তা তা বটে। প্রাণকেষ্টকে কথাটা মানতে হয়। ওরকম নামজাদা দৃষ্টান্তের সামনে এসে নিজেকে নিতান্ত অকিঞ্চিতকর মনে করে সে ম্রিয়মাণ হয়ে পড়ে। আজ এক মিনিস্ট্রি ভাঙছেন তো কাল এক মিনিস্ট্রি গড়ছেন। একজন কিংমেকার। মানুষের মতো মানুষ ওকেই বলে। তোমার মতো মুখচোরা ভীতু অপদার্থের নাম আবার কাগজে ছাপবে? হ্যাঁ, তাহলেই হয়েছে। ওই রকম হতে পারো? ওইখান থেকে কয়েক পা বাড়িয়ে খানকতক বাড়ি পেরোলেই 12 নম্বরে অনারেবল ভট্টশালীকে আমরা পেতে পারি। তার তর্জন গর্জনে কেবল অত বড় বাড়িখানায় নয়, সমস্ত পাড়া একবারে সারাক্ষণ সরগরম। বাড়ির সম্পর্কে 12 নম্বর হলেও বীর পুরুষ হিসেবে কিন্তু তাকে 1 নম্বর বললেও কিচ্ছু অত্যুক্তি হয় না। এই তো এই মুহূর্তে তিনি তার সেক্রেটারিকে দাবড়াচ্ছিলেন। তোমাকে আমি কালকে কি বললাম? বললাম না যে আমার দ্বারা প্রদর্শনী দাঁড়াত ঘটনার খবরটা কাগজে ছাপাতে হবে? কি বলিনি? আগে হ্যাঁ বলেছি, কি বলিনি? কি হ্যাঁ? আগে হ্যাঁ। আমার ছড়ি নিয়ে এসো। ছড়িটা আবার গেল কোথায়? আগে আপনার হাতে। ও, হাতেই তো। তা হাতে থাকবে না তো থাকবে কোথায় ছড়িটা? কানের পাশে থাকবে নাকি? উজবুক কোথাকার একটা। যাও, আমার বড় গাড়িটা বের করতে বলো গে। সেক্রেটারি হাঁপ ছেড়ে বেরিয়ে গেল। ছড়ি হাতে ভট্টশালী মশাই ঘর ময় দাপাদাপি করতে লাগলেন। অন্যদিক থেকে মুচকি হাসি মুখে নিয়ে শ্রীমতী ভট্টশালী যে আবির্ভূতা হয়েছেন সেদিকে পর্যন্ত তিনি দৃকপাত করলেন না। পত্নীর উপস্থিতিও তাকে ওর বেশি আর বিচলিত করতে পারল না। বলি, হয়েছে কি? এরকম করছো কেন গা? ধেত, বললেন মাননীয় ভট্টশালী। তার বেশ আর কিছু বললেন না। দেখো, রাগ করো না লক্ষ্মীটি। সত্যি আমি আমার কথা রেখেছিলাম, গিয়ে দেখলাম তুমি চলে গেছো। ও, কথা রেখেছিলে? তা কটার সময় ফারপই মিট করবার কথা ছিল শুনি? ভট্টশালী কথাগুলো যেন টকবক করতে থাকে। একটু দেরি হয়েছিল বটে। ও, একটু দেরি? কেন যে আসতে পারো নি আমি তাও জানি। কোথায় গেছিলে তাও আমি জানি। শ্যামবাজারের সেই রনেন ছোঁয়াটা ওখানে কালকে গেছিলে, তাকে আমি জানি নে? শ্রীমতী ভট্টশালী একখানা ঘৃণাব্যঞ্জক কটাক্ষে এই কথা সদুত্তর দিলেন। কটাক্ষটা উন্নাসিক পদ্মে উপলক্ষের উপরে নেমে এলো। লক্ষ্যভেদ করলো বোধ হয়। ডলির এই নাক বাঁকানো চাহনি কোনোদিনই ভট্টশালী মশাই সইতে পারেন না। এতে যেন কেবল তার প্রতিই নয়,
তার বংশমর্যাদার প্রতিও কটাক্ষপাত করা হয়। পত্নীর বনেদি মহিমার কাছে তার বানানো মহিমা যেন খাটো হয়ে একবারে তুচ্ছ হয়ে পড়ে। এই দৃষ্টি আজকে তার আরো অসহ্য বলে বোধ হলো। ডলু, তুমি কি জানো না আমি তোমাকে কতখানি ভালোবাসি? তবু তুমি কেন যে এরকম, কেন যে আমায় কষ্ট দাও? আচ্ছা, তুমি কি দিব্যি গেলে বলতে পারো যে কাল তুমি ওই লোকটা ওখানে একবারও যাওনি? ও ত্রিসীমানায় ছিলাম না, কালকে আমি বালিগঞ্জে গেছিলাম। হঠাৎ বোনের অসুখের খবর পেয়ে যেতে হলো, সেখানেই তো ছিলাম সারা রাত। ফারপো তোমাকে দেখতে না পেয়ে খবরটা জানিয়ে যেতে পারিনি। তোমার যা ইচ্ছে ভাবতে পারো। হুম, তুমি সত্যি কথা বলছো না, বললেন ভট্টশালী। তুমি আমার বোনকে ফোন করো না কেন? করে জানো না এক্ষুনি। ডলির চোখ ঝকমক করে উঠল। তোমার বোনকে আমার জানা আছে। তোমার যে কোনো সাবব্যাং গল্পে যে সে সাই দেবে সে আমি জানি। তোমারই বোন তো। বেশ, তোমার যা খুশি। ডলু, বলে তিনি শুরু করলেন, কিছুটা নরম সুরি এবারে। কিন্তু ডলু তার আগেই কক্ষচ্যুত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মাননীয় ভট্টশালী মনে হলো পিছু পিছু যান, কিন্তু তক্ষুনি তিনি পিছিয়ে এলেন। না, তাহলে ডলু ভাববে তিনি নিতান্তই স্ত্রৈণ, স্ত্রীর কৃপাভিক্ষু, আর সেটা তার দুর্বলতার পরিচয় হবে। বউয়ের কাছে তিনি যে কাবু হয়ে আছেন এ কথা নিজের মনের কাছে তিনি অস্বীকার করতে পারেন না, কিন্তু তাই বলে সেই কাবুগিরি আরো বেশি জাহির করে সর্বসমক্ষে ফলাতে তার লজ্জা হয়। এই সময়ে ওর সেক্রেটারি এসে জানালো, স্যার, অনারেবল মিস্টার সরকার আসছেন। আপনাদের দুজনের গুরুত্বপূর্ণ যে আসন্ন মিটিং এর কথা কাগজে ঘোষণা করা হয়েছিল বোধহয় সেই সম্পর্কে। বলতে না বলতেই মিস্টার সরকার দরজা ভেদ করে এসে হাজির। আরে কি রে চেটো, আছিস কেমন বল? আরে কাল হই যে, কি মনে করে হঠাৎ? আরে মিনিস্ট্রি তো যায় যায়, গভর্নর ফের আবার বিগড়েছেন। পেছন থেকে যেরকম প্যাঁচ কষে মন্ত্রিসভায় ভাঙন ধরিয়েছিস, তাতে মাইরি ভট্টশালী তোকে 200 বাহাদুরি দিতেই হয়। আরে সে কথা আমি ভাবছি নে, বউকে নিয়ে ভারী বিপদে পড়া গেছে। কেন, তারপর কি হলো? তিনি কি আবার বিগড়েছেন নাকি? কালু জিজ্ঞেস করলেন। আর বলো না ভাই, একটা ছোঁড়া জুড়েছে। ছোঁড়াটা নাকি আবার খুব ভালো খেলোয়াড়। কি করি বলো তো? কি আর করবে, রেজিস্ট্রি করা বিয়ে যখন, তখন অসুবিধাটা কি আছে? তালা দিয়ে যদি না রাখতে পারো, তালাক দিয়ে দাও। তাই বোধহয় ও চাই, তাহলে তো ওর ভালোই হয়। কিন্তু আমি বলতে কি, ডলুকে একটু, মানে এখনো একটু। তাহলে আর কি করবে, ল্যাজ গুটিয়ে পায়ের তলায় পড়ে থাকো চুপটি করে। তোমার নাকি পাড়ায় বীরত্বের খ্যাতি আছে, তাই একটু বিরোচিত পরামর্শই দিয়েছিলাম। ভট্টশালী একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, বললেন, আর ভাই, বউয়ের কাছে কেউই বীর নয়। এমন সময়ে বেয়ারা এসে খবর দিল, স্যার, মাইজি এলাহাবাদ গাড়িতে বাপের বাড়ি চলে গেলেন। শুনলে? শুনলে তো? হ্যাঁ, বাপের বাড়ি না ছাই, এলাহাবাদের নাম করে সেই গুন্ডাটার ওখানে গিয়ে পড়ে থাকবে। ও শ্যামবাজারই ওর এলাহাবাদ, ওই বৃন্দাবন। এরকম বউকে নিয়ে কি করা যায় বলো তো? কুচি কুচি করে কাটলেও তো রাগ যায় না। আরে বললুম তো, কাটাকুটির ফ্যাসাদে না গিয়ে। হ্যাঁ, সেই ভালো কথা। আর্তকণ্ঠে বলে উঠলেন ভট্টশালী, আমি এক্ষুনি এক্ষুনি আমি বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করছি। আমি ডাকছি আমার অ্যাটর্নিকে। কিন্তু কিন্তু একেবারে চরমপন্থা নেওয়ার আগে আর কিছু কি করা যায় না? এই ধরো না কেন, খবরের কাগজে নোটিশ দিয়ে বইয়ের সঙ্গে আমার সম্পর্ক শূন্যতার বিবরণটা দিলে কেমন হয়? প্রত্যুত্তরে মাননীয় সরকারের শ্রীমুখ থেকে কিছু খসবার আগেই সেক্রেটারির কাছ থেকে জবাব এলো, হ্যাঁ স্যার, খুব ভালো হয়। তাতে করে এই প্রদর্শনী খবরের চাইতেও আরো বেশি আপনার নাম ছড়িয়ে পড়বে। গতকল্যকার ক্ষতি পূরণ করতে সে উদগ্রীব। হ্যাঁ, ঠিকই বলেছ, বললেন ভট্টশালী। কিন্তু এই বিজ্ঞাপন দেওয়ার ভার তোমার উপরে দিয়ে কোনো ভরসা করা যায় না। হ্যাঁ, তুমি যা কাজের লোক, হয়তো এমন জায়গায় ছেপে বেরোবে কারো চোখেই পড়বে না।
ডলুর চোখই ফসকে যাবে। তার তো আর তোমার মতন আগা পস্তলা খবরের কাগজ পড়া অভ্যেসই নেই। ওই অ্যামিউজমেন্টের কলমে ছাপতে হবে এটা, যেখানে সব ওই সিনেমার বিজ্ঞাপন বেরোয়। আমি নিজেই যাব ওই খবর কাগজ অফিসে। এই বলে হাতের ছড়ির এক আঘাতে টেবিলের উপরস্থ 18 ক্যারেট সোনার ফ্রেমে বাঁধানো ডলুর ছবিটাকে তিনি একবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। কি লাভ রেখে, বললেন তিনি। এরপর খবরের কাগজের অফিসের দৃশ্য। কর্মখালে বিজ্ঞাপন আপনার? আচ্ছা, আপনি এক কাজ করুন, এই কাগজটায় বেশ স্পষ্ট করে কপিটা লিখে দিন। দেখুন, 1 ইঞ্চির জন্য 5 টাকা পড়বে, 4 লাইনে 1 ইঞ্চি, গড়ে 5টা শব্দে 1 লাইন ধরা হয়। ও আচ্ছা, এই কাগজটা লিখবো? হ্যাঁ, আচ্ছা দেখি হয়েছে। এই নিন টাকা রসিদ। আচ্ছা, আপনার কিসের? সিচুয়েশন ওয়ান্টেড? আমাদের বক্স নম্বর দিয়েছেন? বেশ, তো লিখুন এখানে এই কপিটায়। খবরের কাগজের বিজ্ঞাপন বিভাগে বসে প্রাণকেষ্ট বিজ্ঞাপনদাতাদের বার্তা নিচ্ছিল। এমন সময় ঝড়ের বেগে অনারেবল মিস্টার ভট্টশালীর প্রাদুর্ভাব ঘটল সেখানে। কে কে এখানে বিজ্ঞাপন নিচ্ছে? তুমি তুমি নাকি? প্রাণকেষ্টর প্রতি তাঁর তীক্ষ্ণ দৃষ্টি বর্ষিত হল। হ্যাঁ মশাই। যে কয়জন বিজ্ঞাপনদাতা সেখানে জড়ো হয়েছিল, ভট্টশালীকে দেখে তাদের মধ্যে বিশেষ চাঞ্চল্য দেখা গেল। আচ্ছা, আমার এই বিজ্ঞাপনটা দিতে চাই, বললেন ভট্টশালী। একটু সবুর করুন, এরা আপনার আগে এসছেন, এদের কাজটা আগে নেই, তারপর শুনছি আপনারটা। প্রাণকেষ্ট ভট্টশালীকে জানালেন। হ্যাঁ, কি বললে? আমি সবুর করব? আমি? তুমি জানো আমি কে? গর্জন করে উঠলেন ভট্টশালী। না না, এখনই জানতে পারবো। তারা কি তার? আপনার বিজ্ঞাপনের দ্বারাই তো জানা যাবে। দয়া করে একটু বসুন। আপনার আগেই তো মোটে 3 জন রয়েছেন, এরা তো আপনার আগে এসছেন, এদেরটা হয়ে যাক। দেখো, পাগলামি রাখো তোমার। আমি অনারেবল মিস্টার ভট্টশালী, আগে আমার বিজ্ঞাপনটা নাও। না না, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, আমি ঠিক পরে পড়ে নেব। প্রাণকেষ্ট এবারে অচঞ্চল। কি কি বললে? দেখো, এখনো তোমায় আমি ভালো কথায় সাবধান করে দিচ্ছি, গর্ধব কোথাকার। অপেক্ষা করতে আমি অভ্যস্ত নই, এটা তো আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি দয়া করে চেয়ারটায় বসুন। কি? আমি বসবো? আমি বসবো চেয়ারে? বটে। জানো, তোমার এই কাগজে ম্যানেজিং ডিরেক্টরকে বলে এক্ষুনি তোমার এই লাট সাহেবের চাকরি আমি ঘুচিয়ে দিতে পারি, তা জানো? না, যদি বসতে চান সেটা আপনার খুশি। হ্যাঁ, কি যেন বললেন আপনি? সম্ভ্রান্ত বৈদ্যবংশীয়া সুন্দরী উচ্চশিক্ষিতা পাত্রীর জন্য? ভট্টশালীর উপর থেকে চোখ সরিয়ে প্রাণকেষ্ট অন্যত্র কর্ণপাত করল। অনারেবল ভট্টশালী টেবিলটার উপর এক ঘা বসিয়ে দিলেন তার ছড়ি দিয়ে। তাকাও এদিকে, এখনো বলছি, নইলে ভালো হবে না কিন্তু। রাগে তিনি গড়গড় করতে থাকেন। প্রাণকেষ্ট অদ্ভুতভাবে তাকে উপেক্ষা করল। আচ্ছা বলুন তো, আপনার বিজ্ঞাপনটা কি? একটা মোটর গাড়ি সিডান বডি সম্পূর্ণ নতুন অবস্থায় সুলভ মূল্যে বিক্রি করতে চান? এই তো, লিখুন, এই কাগজটায় লিখুন। দেখো, এই ছড়ির এক বাড়িতে তোমার মাথা উড়িয়ে দিতে পারিতে জানো? হ্যাঁ, আপনার পড়বে 7 টাকা 12 আনা। এই রোববারে কাগজই বেরোবে। হ্যাঁ, নিশ্চয়ই বেরোবে। রাখো তোমার আধিক্যতা। ভালো চাও তো? হ্যাঁ হ্যাঁ, আপনার পালাটা আসুক, এত ব্যস্ত হচ্ছেন কেন? কানে শুনলেও যেন এ কথা প্রত্যয় হয় না। এই লোকটা কাকে কথা বলছি? জানো, আমি অনারেবল মিস্টার ভট্টশালী। হ্যাঁ প্রভু, এরা জানে না এরা কি করছে। অনেকটা এই জাতীয় যিশু সুলভ বিস্ময় মিস্টার ভট্টশালী। দেখুন, আমার কাছে আপনি একজন বিজ্ঞাপনদাতা মাত্র, অন্যান্যদের মতোই একজন। 500 টাকার বিজ্ঞাপন নিয়ে এলেও তাই, খোদ লাট সাহেবেরও তাই। তা আপনি এসছেন 3 জনের পর। আপনার আগের সবার হয়ে গেলেই আপনার দিকে আমি নজর দেব, আমায় বলতে হবে না। আচ্ছা বলুন, আপনারটা কি? না না, আমি কোনো বিজ্ঞাপন দেব না, বিজ্ঞাপন নেব। বিজ্ঞাপন নেব তার মানে? বিজ্ঞাপনদাতার কথায় প্রাণকেষ্ট অবাক হয়। মানে আমি বিজ্ঞাপন নিতে এসেছি, আমার বিজ্ঞাপনটা ফেরত নিতে এসেছি আমি।
দেখুন, আমি তো কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন তো। আজ সকালে আপনাদের অফিসে এই কাউন্টারেই আমি একটা বিজ্ঞাপন দিয়ে গেছিলাম না? আমার কুকুর হারানোর বিজ্ঞাপন। সেই যে আমার কুকুর, দামি বিলিতি কুকুর, মাথার কাছটা সাদা আর সারা গায়ে হলুদের ছোপ ছোপ, সেই কুকুরটা চিনতে পেরেছেন? আজ্ঞে না। আপনার কুকুরের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য তো আমার হয়নি। আচ্ছা, তারপর? মনে পড়ছে না আপনার? এই কাউন্টারে তখন তো আরো ৫-৬ জন কাজ করেছিলেন। তারা সব কোথায় গেলেন? তা আমি বলতে পারিনি। কে যে কি কাজে বেরিয়ে গেছেন কে জানে। সব কাজ দয়া করে চাপিয়ে গেছেন এই অবাকার ঘাড়ে। আচ্ছা, বলুন তারপর? আ তারা থাকলে তো মনে করিয়ে দিতে পারতেন আপনাকে। তারা সকলেই এই বিজ্ঞাপনটায় খুব আগ্রহ দেখালেন তখন। তাতে আমার ৳৫০০ পুরস্কার ঘোষণা করা ছিল। যে কেহ আমার কুকুরকে, যার মাথাটা সাদা আর সারা গায়ে জায়গায় জায়গায় হলুদের ছাপ, জীবিত ধরে নিতে পারবে, তাকে আমি নগদ ৳৫০০ পুরস্কার দেব। ও হ্যাঁ, 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 এবার মনে পড়েছে। দেখুন, সারাদিনে ৭০০ বিজ্ঞাপন নিতে হয়। কত আর খেয়াল থাকে মশাই? তা সেই বিজ্ঞাপনটা তো আপনার কালকে কাগজে বেরোবে। ও কাল সকালেই কাগজে আপনি দেখতে পাবেন। তা প্রাণকেষ্ট বলে, আপনি কি বিজ্ঞাপনটা প্রুফ চান নাকি? না, না, প্রুফ তো আমি পেয়ে গেছি। কাগজে বিজ্ঞাপন দিলে যে হাতে হাতে ফল হয়, এটা লোকে বলে থাকে, তার প্রমাণ আমি পেয়ে গেছি। আপনার কাগজের বিজ্ঞাপন যে সত্যিই অব্যর্থ, তাতে আর কোনো ভুল নেই। যথার্থই। কত হাজার সার্কুলেশন জানেন আমাদের কাগজের? দেখবেন, আমাদের কাগজে বিজ্ঞাপন দেবার ফলে নিশ্চয়ই আপনার কুকুরকে আপনি ফিরে পাবেন। পাবেন মানে পেয়ে গেছি। বিজ্ঞাপনটা দিয়ে বাড়ি ফিরে দেখি আমার হারানো কুকুর ফিরে এসছে। হ্যাঁ, দেখলেন তো, আসতেই হবে। তবু তো এখনো বিজ্ঞাপনটা কারো নজরে পড়েনি, বেরোয়নি এখনো। না, না, আর সেটা বার করার দরকার নেই, বুঝলেন? বিজ্ঞাপনটা আমি ফেরত নিতে এসেছি। দেখুন, তা কি করে হয়? সে তো প্রেসে ছাপতে চলে গেছে। আপনি আটকান, ছাপানোটা আটকান। আর বিজ্ঞাপনে যে টাকাটা আমি দিয়েছি, সেটাও কিন্তু আমি ফেরত চাই। দেখুন, কোনো রিফান্ড তো দেওয়া হয় না। আর বিজ্ঞাপনের টাকা ফেরত দিতে আমরা সম্পূর্ণ অপারগ। তাছাড়া ছাপাখানাকে আটকানোর এখতিয়ার তো আমার নেই। আর তাছাড়া আরো অনেক ঝামেলাও আছে। আরো ঝামেলা? আর আবার কিসের ঝামেলা? ভদ্রলোক খুব উদ্গ্রীব হন জানতে, উদ্বিগ্ন হন একটু। দেখুন, সেই ঝামেলাটা আমার নয়, আপনার। মনে পড়ছে আমার এখন। আমার সঙ্গে যারা তখন কাজ করছিলেন, তারা সবাই আপনার পুরস্কারের লোভে আপিস ছেড়ে তক্ষুনি আপনার সেই কুকুরের খোঁজে বেরিয়ে পড়েছেন। বলেছেন যে কুকুর না বের করে তারা ফিরবেন না। হ্যাঁ, বলেন কি মশাই? ভদ্রলোক তো একেবারে হতবাক। হ্যাঁ, মনে হচ্ছে তারা ছজনাই ওরকম ৬টা হলদে সাদা কুকুর জোগাড় করে পুরস্কারের জন্য আপনার বাড়িতে গিয়ে বসে আছেন। এখন আপনার অপেক্ষায় কিনা দেখুন গিয়ে। আপনি এক কাজ করুন, আপনি চটপট বাড়ি চলে যান। বলি প্রাণকেষ্ট এবার তার পাশের ব্যক্তিকে সম্বোধন করেন। আচ্ছা, বলুন, এবার আপনারটা বলুন। কিসের বিজ্ঞাপন বলুন তো? দেখুন, আমি একটা মূল্যবান জিনিস কুড়িয়ে পেয়েছি। একটা মেয়েলি রিস্ট ওয়াচ বালিগঞ্জের ট্রামে পেয়েছি কাল রাত্রে। দেখো, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করব না। এক্ষুনি আমার কথা তোমায় শুনতে হবে। ভট্টশালী চেঁচিয়ে ওঠেন, আরে ঠান্ডা হন মশাই, ঠান্ডা হন। এই তো হয়ে গেল। আর তো মোটে একজন রয়েছেন। একটা হয়ে গেলেই আপনার কাজে হাত দেব। হ্যাঁ, আপনি বলুন তো কি বলছিলেন? বালিগঞ্জের ট্রামের? উফ, অসহ্য, অসহনীয়, অপরিসীম বেয়াদপি, সেটা বললেন ভট্টশালী। তারপর সহসা নিজেকে তিনি সামলে নিলেন। না, সামান্য এক কেরানির কাছে তিনি সম্পূর্ণ পরাভূত হয়েছেন। এরপর থেকে তিনি রাগের চোটে আপন মনে স্বগতোক্তি করে চললেন, কিন্তু কেউ তাতে আর কান দিচ্ছিল না। হ্যাঁ, আপনি বলছেন যে একটা মূল্যবান জিনিস কাল রাত্রে বালিগঞ্জের ট্রামে আপনি কুড়িয়ে পেয়েছেন, এই তো? তাহলে আপনার বিজ্ঞাপনটা হারানো ও প্রাপ্তি বিভাগে স্থান পাবে। একটা লেডিস রিস্ট ওয়াচ, তাই বললেন না? হ্যাঁ মশাই। উফ, কি বদমাইশি! দেখে নেব আমি, তুমিও দেখে নিও। দেখো তোমার আমি কি করি, কি দুর্দশায় না করি। জেনে রেখো, এটা তখন টের পাবে যে আমি কে। হ্যাঁ, আপনি বলুন তো, ট্রামের কোথায় পড়েছিল? কিভাবে কুড়িয়ে পেলেন বলুন তো? প্রাণকেষ্ট সুদায়, ওই তো লেডিস সিটের ঠিক তলাটাতেই। বসতে গিয়ে আমার চোখে পড়লো।
কোন সময়? তখন হবে রাত্রি 9টা। ট্রামে তখন বিশেষ একটা লোক ছিল না। শীতকালে রাত্রির তো। উফ! আমার জন্মেও এরকম দেখিনি। আর দেখবো এমন আশাও করিনি কখনো। হতভাগাটার আসপত্তা দেখো। আচ্ছা, রিস্টওয়াচে কোনো বিশেষ চিহ্ন কিছু ছিল কি? হ্যাঁ, ওই ডালার দিকটায় ডিভি খোদাই করা। এই দেখুন না, আমি তো সঙ্গী নিয়ে এসছি। ভট্টশালী গোঁ গোঁ করে উঠলেন। হঠাৎ বাজখাঁই বদলে একটা অন্য আওয়াজ বেরোলো তাঁর। আচ্ছা, আপনি কি অসুস্থ বোধ করছেন নাকি? জয়গৌরবে পরিতৃপ্ত প্রাণকেষ্টর এতক্ষণ পরে বিজিতের উপরে যেন একটু মায়া হলো। দেখি রিস্টওয়াচটা, বলে ভট্টশালী হাত বাড়ালেন। প্রাণকেষ্ট ওর ঘোরতর প্রতিবাদ অগ্রাহ্য করেই গায়ের জোরে ঘড়িটি তিনি হস্তগত করলেন। ডিভি, এ তো ডলি রিস্টওয়াচ! কি সর্বনাশ! আচ্ছা, আপনি কি এই রিস্টওয়াচের মালিককে চেনেন নাকি? জিজ্ঞেস করলো প্রাণকেষ্ট। চিনি বলে চিনি, হাড়ে হাড়ে চিনি। এটা তো আমার স্ত্রী রিস্টওয়াচ, ডলু ভট্টশালী। ওরই নামের আদ্যক্ষর ওই ডিভি। তা আপনি বলছেন কাল রাত 9টার সময় বালিগঞ্জের ট্রামে এটা পেয়েছেন? আগে হ্যাঁ, রাত প্রায় তখন 9টাই হবে। আচ্ছা বলুন, আপনার কি বলুন? আপনার পালা এবার এসে গেছে, বলুন, বলল প্রাণকেষ্ট ভট্টশালীকে সম্বোধন করেই বলল। হ্যাঁ, আপনার পালা। ধন্যবাদ। ভট্টশালী বলে উঠলেন হঠাৎ। আচ্ছা, তোমার নাম কি? আমি প্রাণকেষ্ট প্রতিতুণ্ডী। আমাকে মাফ করো ভাই। আমাকে দাঁড় করিয়ে রেখে তুমি আমার অসীম উপকার করেছো। তোমার কর্তব্যনিষ্ঠায় আমি বিমুগ্ধ। তোমার কাছে আমার কৃতজ্ঞতা ঋণ কখনো শোধ করতে পারবো কিনা আমি জানি না। তুমি আমাকে বড় বাঁচিয়ে দিয়েছো আজকে। না না, কিছুমাত্র না। এটার উপকার করা কি বলুন না। সাংবাদিকের কর্তব্য করেছি এইমাত্র। সংবাদপত্রের কার্যালয়ে কাজ করি, সামান্য একটা সাংবাদিক, তার বেশি কিছু তো আর নয়। দেখো, সাংবাদিকের চেয়ে বড় এখন কে? তার চেয়ে বেশি কাজ আজকের দুনিয়ায় কে করছে শুনি? কিন্তু সে কথা থাক। বলে মাননীয় ভট্টশালী মশাই নিজের মান্যগণ্যতার সমস্ত বিসর্জন দিয়ে হো হো করে হাসতে লাগলেন। হ্যাঁ, যে কথা আমি জানতে চাই তা হচ্ছে, হ্যাঁ, এখন ওনার পালা এসছে কি? আগে হ্যাঁ, নিশ্চয়ই। এবার তো আপনারই পালা। বলুন, আপনি কি বিজ্ঞাপন দিতে চান? না না, আমি আর বিজ্ঞাপন দিতে চাই না, এবং ওই ভদ্রলোকের আর হারানো প্রাপ্তির বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এলাহাবাদে গাড়ি কটার সময় কোন স্টেশন থেকে ছাড়বে, আমি কেবল সেইটা জানতে চাই। ও, সে তো এখানে না, এনকোয়ারি অফিসে। আপনি ভুল জায়গায় এসেছেন মশাই। ও, তো সেই অফিসটা আবার কোন ধারে? আগে সেটা তো এখানে নয়, সে তো হাওড়া স্টেশনে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।